2022 সালের 6 জুন দক্ষিণ কলকাতার ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের বাসিন্দা গুজরাটি দম্পতি অশোক শাহ ও রশ্মিতা শাহকে তাদের বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়। এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত দম্পতির এই মর্মান্তিক পরিণতির পেছনে ছিল তাঁদেরই এক আত্মীয়। 6 জুন হরিশ মুখার্জি রোডের যে বাড়িতে অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে হত্যা করা হয়েছিল সেটি ছিল চিফ মিনিস্টারের বাসভবনের কাছেই। এলাকাটি হাই সিকিউরিটি জোন হওয়া সত্ত্বেও দিনের বেলা কি করে দুষ্কৃতীরা ওই প্রৌঢ় দম্পতির বাড়িতে ঢুকে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে গিয়েছিল তাতে বিস্মিত হয়েছিল মহানগরবাসী। সেই মর্মান্তিক ঘটনা কেন আর কিভাবে ঘটেছিল এবং পুলিশি তৎপরতায় কিভাবে দ্রুত এই কেসের নিষ্পত্তি হয়েছিল, আজ আমি আপনাদের সেই গল্পই শোনাব। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন, যা আমার কাছে মোটিভেশন নতুন নতুন ঘটনা আপনাদের কাছে উপস্থাপনা করার। চলুন শুরু করি। 60 বছর বয়সী অশোক শাহ এবং 55 বছর বয়সী রশ্মিতা শাহ হরিশ মুখার্জি রোডের একটি 3তলা বাড়ির 1তলার বাসিন্দা ছিলেন। অশোকবাবুর 3টি মেয়ে, যার মধ্যে 2জন বিবাহিত। 6 জুন সন্ধ্যায় পুলিশ বাড়ির দরজা ভেঙে 2টি আলাদা ঘর থেকে উদ্ধার করে শাহ দম্পতির রক্তাক্ত দেহ। ঘটনার দিন বিকেলে অশোক শাহর ছোট মেয়ে বাড়িতে বেশ কয়েকবার ফোন করা সত্ত্বেও যখন বাবা বা মা কেউই ফোন রিসিভ করছিল না, তখন সে প্রতিবেশীদের সাথে যোগাযোগ করে তাদের খোঁজ নিতে বলে। প্রতিবেশীরা গিয়ে বাড়ির দরজায় বারবার ধাক্কা দিয়ে ডাকাডাকি করেন। অনেকক্ষণ ডাকাডাকির পরও অশোক শাহ বা রশ্মিতা শাহ কারুরই সাড়া না পেয়ে তারা ভবানীপুর থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে অশোক শাহ এবং তার স্ত্রী রশ্মিতার দেহ উদ্ধার করে। তাদের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ হয় তাদের খুন করা হয়েছে, কিন্তু সবার মনে তখন একটাই প্রশ্ন, যে দিন দুপুরে দুজনকে হত্যা করে সবার নজর এড়িয়ে আততায়ী কিভাবে পালিয়ে গেল। ফলে স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি পরিচিত কেউ এই ঘটনায় জড়িত? প্রশ্ন উঠলেও অবশ্য উত্তর পাওয়া যাচ্ছিল না, কারণ তাদের বিল্ডিংয়ে লাগানো 3টি সিসি ক্যামেরাই বিকল ছিল, আর প্রৌঢ় দম্পতির ছোট মেয়েও সন্দেহভাজন কারো নাম নিশ্চিত করে পুলিশকে জানাতে পারেনি। পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছিল অশোক শাহকে ছুরি মেরে হত্যা করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় ছিল ক্ষতচিহ্ন, গলায় কাটা দাগ, আর রশ্মিতাকে গুলি করা হয়েছিল। তার মাথার পিছনে ডান দিকে গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। গুলিটি মাথা দিয়ে ঢুকে কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। 6 জুন দুপুর 1টা থেকে 3টের মধ্যে তাদের সাথে এই ভয়ানক ঘটনা ঘটেছিল। তবে ধস্তাধস্তি বা বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন মেলেনি, আর সেই কারণেই পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। আততায়ী মৃতের পূর্ব পরিচিত ছিল, কারণ জোর করে বাড়িতে ঢুকলে তার প্রমাণ থাকত। এক্ষেত্রে তেমন কিছুই পাওয়া যায়নি। সম্পূর্ণ নিশ্চিত না হলেও তদন্তকারী পুলিশেরা অনুমান করেছিলেন এই ঘটনায় একাধিক আততায়ী থাকতে পারে এবং তারা শাহ দম্পতির পরিচিত। অশোক শাহর মৃতদেহ উদ্ধার হয়েছিল ড্রয়িং রুম থেকে। সেখানেই তাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। আর রশ্মিতার মৃতদেহ পাওয়া গিয়েছিল বেডরুমে। সেই ঘরের একটি আলমারি ভাঙা অবস্থায় ছিল। তদন্তকারীরা বাড়ির পরিচারিকা সহ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে আততায়ীদের সম্পর্কে জানার চেষ্টা করে। বিল্ডিংয়ে লাগানো 3টি সিসি ক্যামেরাই বিকল থাকায় রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ থেকেই তদন্তকারীরা আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করেন। সেই সঙ্গে শাহ দম্পতির 2টি মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হয়। খুনের আগে ব্যবসায়ীর কাছে কার কার ফোন এসেছিল পুলিশ তা জানার চেষ্টা করেন, যদিও তাদের 2টি মোবাইল ফোনই তখন গায়েব ছিল। এই হত্যাকাণ্ডের পরতে পরতে ছিল রহস্য। তবে তদন্তকারীরা প্রায় নিশ্চিত ছিলেন যে সেদিন পরিচিত কেউ এসেছিলেন শাহ দম্পতির কাছে। সেই কারণেই তারা দরজা খুলে দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে গায়েব হওয়া 2টি মোবাইলের মধ্যে একটি মোবাইল চালু ছিল,
ফোন করলে রিংও হতো। প্রথমে ওই মোবাইলটির খোঁজে টাওয়ার লোকেশন ট্র্যাক করা শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে ৭ই জুন রাতে ধর্মতলা চত্বরে একটি ম্যানহোলের কাছে পাওয়া যায় মোবাইলটি। সেই মোবাইল ফোন উদ্ধারের পর একাধিক প্রশ্ন দেখা দেয়। কিভাবে মোবাইলটি ধর্মতলায় গেল? আততায়ী ফোনটি চুরি করে থাকলে কেনই বা সেটি চালু অবস্থাতেই ফেলে রেখে গেল? ধর্মতলা থেকেই কি আততায়ী কোথাও পালিয়েছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারেন ৬০ লক্ষ টাকায় নিজেদের বাড়িটি বিক্রি করার পরিকল্পনা করেছিলেন শাহ পরিবার। অশোক শাহ ১ লক্ষ টাকার একটি চেক বাড়ি বিক্রির অ্যাডভান্স হিসাবে পেয়েছিলেন। সম্ভবত সেই টাকারই কিছু অংশ বাড়িতে রেখেছিলেন। পুলিশকে শাহ দম্পতির ছোট মেয়ে দিশা জানিয়েছিল তাদের আলমারি থেকে প্রায় ৪০,০০০ টাকা ও সোনার গয়না লুট হয়েছে। টাকা না ব্যবসা সংক্রান্ত কোনো কারণ, নাকি এই জোড়া হত্যার নেপথ্যে ছিল অন্য কোনো কারণ? পুলিশের কাছে তখনও সেটা ছিল ধোঁয়াশা। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে ঘটনার দুদিন পর ৮ই জুন রাতে পুলিশ দুজন সন্দেহভাজনকে অ্যারেস্ট করে। তাদের জেরা করে পরদিন সকালে অর্থাৎ ৯ই জুন আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ৩ দিনের মাথায় আরও দুজন অ্যারেস্ট হয়। বিশাল বর্মন, যতীন মেহতা, রত্নাকর নাথ, সন্তোষ কুমার পাতি এবং সুবোধ সিং অ্যারেস্ট হওয়া এই ৫ জনের মধ্যে ২ জন ছিল সুপারি কিলার। কিন্তু ঘটনার মূল পাণ্ডা দীপেশ শাহ তখনও ছিল অধরা। অ্যারেস্ট হওয়া প্রত্যেকেই ছিল হাওড়ার লিলুয়ার বাসিন্দা এবং মূল অভিযুক্ত দীপেশের বন্ধু ও প্রতিবেশী। পুলিশ এই ৫ জনকে ওড়িশা এবং কলকাতা থেকে গ্রেপ্তার করেছিলেন। এই ৫ জনকে জিজ্ঞাসাবাদের পর এই ভয়ানক হত্যাকাণ্ডের পিছনের আসল কারণ তদন্তকারীরা জানতে পারেন। শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যে নয়, বরং আর্থিক লেনদেনের বিবাদ থেকেই ঘটেছিল ভয়ানক এই কাণ্ড। ২০১৯ সালে নিহত অশোক শাহের থেকে তার মেজ জামাইয়ের এক দূর সম্পর্কের আত্মীয় ১ লক্ষ টাকা ধার নিয়েছিল। টাকা ধার নেওয়ার কিছুদিন পরেই করোনায় সেই ব্যক্তি মারা যান। এরপর থেকেই তার ভাই দীপেশকে টাকা শোধ করার জন্য তাগাদা দিচ্ছিলেন অশোক শাহ। আর সেই কারণেই অশোক শাহকে মেরে ফেলার পরিকল্পনা করে দীপেশ। পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছিল এর জন্য অনেক দিন ধরে পরিকল্পনা করেছিল তারা। এটা ছিল পুরোপুরি প্ল্যান মাফিক হত্যা। নিহতদের ওপর মারাত্মক রোষ ছিল মূল অভিযুক্ত দীপেশের। অশোক সাহা বাড়ির চারপাশ রেকি করার জন্য ওই ৫ জনকে সঙ্গে নিয়ে দীপেশ ৬ জুনের আগে কয়েকবার ভবানীপুরে এসেছিল। ঘটনার দিন প্রথমে ওরা বাসে এক্সাইড মোড়ে এসে নামে, তারপর পায়ে হেঁটে ভবানীপুরে আসে। ওই দিন দুপুরে বাড়িতেই ছিলেন অশোক ও রশ্মিতা শাহ। প্রথমে দীপেশ একাই গিয়েছিল। দরজার আই হোল দিয়ে পরিচিত একজন এসেছেন দেখে দরজা খুলে ঘরের ভিতরে নিয়ে যান রশ্মিতা। সোফায় বসান, জল খেতেও দেন। তখন মাস্টারমাইন্ড দীপেশ তাদের বলে তার সঙ্গে কয়েকজন বন্ধু এসেছে। তারপর তাদেরও ভিতরে ঢোকায়। তারপর ঘটে হাড় হিম করা ওই ঘটনা। তদন্ত সম্পূর্ণ হলে তদন্তকারী পুলিশের কাছে থেকে জানা গিয়েছিল যে সন্তোষ কুমার পাতি ওরফে রাহুল স্বীকার করেছে যে রশ্মিকা শাহে সেই গুলি করেছিল, আর তাকে বন্দুক দিয়েছিল সুবোধ সিং। প্রায় ১ মাস ধরে যতীনের বাড়িতে হত্যার যাবতীয় পরিকল্পনা করা হয়েছিল। সেই নারকীয় কাণ্ডের পরে সন্ধ্যায় লিলুয়ার বাড়িতেই ফিরেছিল মূল অভিযুক্ত দীপেশ। পরদিন সকালে অর্থাৎ ৭ই জুন যতীন তাকে মোটর বাইকে হাওড়া স্টেশনের কাছে ছেড়ে এসেছিল। সেখান থেকেই বিহারে যাওয়ার বাসে উঠেছিল দীপেশ। তারপর থেকে প্রায় ৩ মাস আর তার নাগাল পায়নি পুলিশের গোয়েন্দারা। পুলিশ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আলিপুর আদালতে মামলাটির চার্জশিট পেশ করেছিলেন। দীপেশ সহ মোট ৬ জন, বিশাল বর্মন, যতীন মেহতা, রত্নাকর নাথ, সন্তোষ কুমার পাতি এবং সুবোধ সিংয়ের নাম ২৫০ পাতার চার্জশিটে ছিল। মোট ৮০ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছিল ওই জোড়া হত্যা মামলায়। পরবর্তীকালে উত্তরপ্রদেশ থেকে পুলিশের গোয়েন্দারা দীপেশ শাহকে অ্যারেস্ট করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই মামলার সাথে যুক্ত অন্যতম এক অভিযুক্ত সন্তোষ কুমার পাতি এই মামলায় রাজসাক্ষী হওয়ায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। ভবানীপুরের সেই বাড়িতে আজও যেন রয়ে গেছে বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর গল্প।
যেখানে সম্পর্কের আড়ালে জন্ম নিয়েছিল লোভ, আর সেই লোভই কেড়ে নিয়েছিল দুটো নিরীহ প্রাণ। শেষমেশ অপরাধীরা ধরা পড়ে ঠিকই, কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, বিশ্বাস কি সত্যি সবচেয়ে বড় ঝুঁকি? আজ এই পর্যন্তই। আবার কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।